এই আচ্ছা আপু আপু, গতদিন জয়েন আমরা হয় না, একটু জয়েন হইতেছে দেন। আচ্ছা, গতদিন আমরা কি কি শিখছিলাম বলেন তো আপু? কতদিন জি। কত প্রকার, কি আমাদের পরিচয়। হুম। এক আলিফ মাদ তারপরে শিখছিলাম আর তিন আলিফ মাদ শিখছিলাম, তাই না? হুম। আচ্ছা, নুন সাকিনের কায়দা শেখা হয়েছিল নাকি আপু? পারি আপু আগের থেকে একটু, আচ্ছা। যত নুন সাকিন বলে। নুন সাকিন ও তানবিন কয় প্রকার বলেন তো? 3 প্রকার, না আপু বলতেন 4 প্রকার। হুম, চার হুম, প্রকার কি কি? হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা। আচ্ছা, তাহলে যেহেতু ওটা আমরা মোটামুটি পারি, তো আমরা তাহলে চার আলিফ মাদটাকে শিখে আসি কেমন? তিন আলিফ পর্যন্ত শিখছিলাম গতদিন। আচ্ছা, আপুকে একটু দ্রুত আসতে বলেন, যেহেতু আমরা নতুন পড়াই, প্র্যাকটিসে চারটা যাচ্ছি। নামাজ পড়তে দাঁড়াইছি মনে হয়, এই যে জয়েন হবে এখন। আচ্ছা, চার আলিফ মাদ কয় প্রকার বলতে পারবেন আপু? 4 প্রকার আপু। না না, একটু ভুল হচ্ছে না? খেয়াল করেন তো, চার আলিফ মাদ কত চার প্রকার? আঙ্গুলে গোনেন কি কি শিখছেন, তাহলে মনে পড়বে। চার আলিফ মাদ। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিলের কথা মনে হয় ভুলে গেছেন, তাই না? লাজেমের আপু চারটা ওইটা প্রকার। ওটা একটু রিভিশন দিয়ে তারপর একটু পড়া নেন একবার। কোনটা আপু? এই যে ওই যে চার আলিফ মাদ কত প্রকার, কি কি মানে ওইগুলা হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই দেখছি। এখন। এখন আপু কোরআন পড়ার সময় বলতে পারবো, ওই যে উদাহরণ গুলো আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। চার আলিফ মাদের হুম, প্রথম প্রকারটা দেখেন, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। 2 নম্বর হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তারপরে মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর হচ্ছে গিয়ে মুসাক্কাল মাদ্দে মুত্তাসিল। আর মুত্তাসিল 5 প্রকার। আচ্ছা, মাদ্দে মুত্তাসিলটা আগে দেখি আমরা। মাদ্দে মুনফাসিল যেহেতু গতদিন শিখছিলাম, তাহলে মুনফাসিল আর মুত্তাসিল একসঙ্গে মনে রাখবো, হ্যাঁ? মাদের হুম, হরফের উপর, তো মাদের হরফের উপর মোটা চিহ্ন, এটা হচ্ছে সহজ করে লিখছি আর কি। তবে আমরা যেটা শিখছিলাম যে মাদের হরফ, জবরের পরে খালি আলিফ আসলে কি হচ্ছে, এটা মাদের হরফ। মাদের হরফের জি পরে যদি হামজা থাকে, একই শব্দের মধ্যে হামজা আসে, তাহলে চার আলিফ টানিয়া পড়তে হয়, একে মাদ্দে মুত্তাসিল বলে। তাই না আপু? এরকম শিখছিলাম না আমরা? জি আপু, মাদের হরফের জি। পরে একই শব্দে হামজা আসলে সেটা মাদ্দে মুত্তাসিল। দেখো এই চার আলিফের যে চিহ্ন, হুম, এটা দেখেই তো আমরা বুঝতে পারতেছি যে এখানে চার আলিফ টান। তো এটা মুত্তাসিল জি কিভাবে বুঝবো? এই যে মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, তাহলে এক বুঝে কথায় মনে আসছে। রাখবো, মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে সেটা মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এখন বলেন মাদ্দে মুনফাসিল কাকে বলে আপু? হুম। মাদ্দে মুনফাসিল কাকে বলে বলেন, কতদিনের পড়া? ও এম, আর একই হামজার পরে একই শব্দে, ওই যে না 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 আপু, মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে মাদ্দে এই যে মুনফাসিল হয়, তাহলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। মানে না মাদের হরফের পরে হামজা আসে। আপু মাদের আপ- হরফের পরে যদি হামজা আসে না একই না, আপনার শব্দে। আপনার একটু ভুল হয়েছে, একই না 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 শব্দে ও আসলে আপু একই মুত্তাসিল। শব্দ না, একই শব্দ না, মানে আগে পরের শব্দের শুরুতে, পরের হুম, পরের যদি শব্দের হামজা শুরুতে আসে। হলে কিন্তু সব সময় হয় না, অনেক সময় দেখা যাচ্ছে মাদের হরফের ঠিক পরেই আলিফ আসে। হ্যাঁ, জি। অনেক সময় এরকম হুম। হয়। তো সেক্ষেত্রে আপনি সহজে মনে রাখেন যে মাদের হরফের পরে আলিফ আসলে মুনফাসিল, আলিফের শুরুতে হামজা আসলে, হ্যাঁ। আর মাদের হরফের পরে যদি হুম। হামজা তার নিজস্ব আকৃতিতে আসে, তাহলে সেটা মুত্তাসিল। পরের শব্দে ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা। জায়গায় আসে, বুঝছেন? তবে হুম হুম। অল্প কিছু জায়গায় একই শব্দের মধ্যেও আসে। তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে মাদের হরফের পরে আলিফের শুরুতে হামজা আসলে সেটা মুনফাসিল, আর মাদের হরফের পরে একই শব্দে হামজার শুরুতে অর্থাৎ হামজার আকৃতিতে যদি হামজা আসে, তাহলে মুত্তাসিল। বিষয়টা ক্লিয়ার আছে। আপু? জি আপু। আচ্ছা, এখান থেকে একটু পড়েন তো, উদাহরণ আচ্ছা। দিয়ে মনে রাখেন একটু, দুইটা তিনটা জা পড়বো। সা
তারপর মাউন, সাওয়াউন, আচ্ছা বলেন নিসাউন। চার না করলে হচ্ছে আপু, বলেন সাওয়াউন, এটা কি মাদ? সাওয়াউন, হ্যাঁ এটা এটা কি মাদ? সাওয়াউন। তারপর ই মুত্তাসিল মুনফাসিল আপু ওটা, ওই যে আলিফ আসছে। খেয়াল করেন তো আপু ভালো করে একটু, সাওয়াউন এটা কি মুত্তাসিল। মাদ হতে পারে? হুম। মুত্তাসিল হবে না সাওয়া মুনফাসিল হবে? মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল এই কারণে হবে যে এই যে দেখেন জবরের পরে কি, এটা খালি আলিফ তাই না? আলিফ কিন্তু এটা কিন্তু হয়তো খালি, হামজা। এই চিহ্নটা কিন্তু জাস্ট মাদে যে চার আলিফ টানতে হবে তার জন্য আসছে। হুম, এটা কিন্তু আলিফের উপরে কোনো হরকত নাই, নিচে কোনো হরকত নাই, তানবিন নাই, আছে কি? আচ্ছা। তাহলে হরকত না তানবিন কিছু না থাকলে এটা কি খালি আলিফ? এই মাদের না। হরফ পেলাম, মাদের হরফের পরে একই শব্দে আচ্ছা হামজা পেলাম। তো একই শব্দে হামজা পেলাম, হামজা তার নিজস্ব আকৃতিতে, তাহলে এটা মুত্তাসিল, মুনফাসিল হওয়ার জি। সুযোগ নাই তো আপু। আচ্ছা বলেন আচ্ছা। অ ইমান, এটা কি মাদ? ও ইমান, যে মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল কেন হলো বলেন তো আপু? মাদ্দে হরফের পরে আপু এখানে হামজা কই এসছে? হামজা আসছে আপু, এই যে দেখেন এখন দেখা যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা অনেক সময় এরকম মাদ্দে হচ্ছে। হরফের পর, হ্যাঁ। ও আচ্ছা, মাদ্দে হরফের পরে ও হামজা তার নিজের আকৃতিতে আসে, তখন মাদ্দে মুত্তাসিল আচ্ছা। আসলে তখন চার আচ্ছা টানি ঠিক আছে, করতে তাহলে হবে। আশা করা যায় এটা আপনি বুঝতে পারছেন। জান্নাত আপু বলেন মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিল কাকে বলে? দুইটার সংজ্ঞা বলেন। মাদের হরফের পরের হরফে আহ কি বলে এটাকে? মুনফাসিলটা আগে বলেন আপু, যেহেতু গতদিন আমরা শিখছিলাম, মুত্তাসিল না পারলে এখন বলতেছি, মুনফাসিলটা আগে বলেন। মাদের হরফের পরের শব্দে প্রথমে খালি আলিফ হইলে আহ মুনফাসিল হবে। না, খালি আলিফ হইলে এটা তো কোথাও শিখি নাই আপু। মুনফাসিল আলিফের শুরুতে হামজা, আর হামজা হইতে গেলে আলিফের উপরে আলিফটা নিচে কিছু থাকে, খালি আলিফ হইলে হামজা। হয় ও না, ঠিক আছে? মানে আলিফটা জাস্ট আচ্ছা আমি আচ্ছা, হামজা। বলছিলাম যাতে মানে আপনারা হ্যাঁ হামজা। মনে রাখার সুবিধার্থে, কিন্তু আসলেই কিন্তু ওটা আলিফ না, ওটা কি হামজা তাই না? যাতে আপনাদের স্মৃতি থেকে আচ্ছা না আচ্ছা, বলে এজন্য বলছিলাম যে আলিফ আসবে, কিন্তু আসলেই কিন্তু ওটা একটা। মাদের হরফ। ও কালকে মনে হয় রেকর্ডটা দেন নাই আপনি? না না, দিয়েছি তো আপু, কি বলেন? সুরাইপু রেকর্ড পান নাই? দিছিলেন? হ্যাঁ, আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আমি দেখেন। কালকে দেখি না, একটু ব্যস্ত ছিলাম, একটু রুগী ও দেখতেছি। আপনাদের হয়, গ্রুপে আমি অবশ্য ওই যে রেকর্ড, দোয়াটাই হ্যাঁ দেখছি আছে আর কি, আপু, আছে রেকর্ডটা দেখিনি। আছে আপু। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রেকর্ড আমি তো দেরি করি নাই, খুব দ্রুতই দিয়েছিলাম, প্র্যাকটিস করেন কিনা তাই। তো ও ওটাও দেখবেন। আচ্ছা, আর আমি ওই ও আজকে রেকর্ড দোয়াটা করছি তো দেখছি। নাকি? হ্যাঁ করছি, যা হোক হ্যাঁ আজকে হ্যাঁ, রেকর্ড দেখতে আছে। আচ্ছা ঠিক আছে। মাদের মাদের হরফের পরে আর পরের শব্দে শুরুতে হামজা হইলে হ্যাঁ মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, আর মুত্তাসিল কি বলেন তো আর আপু? মুত্তাসিল হইলে যে একই শব্দে মাদের হরফের পরে শব্দে হামজা হইলে মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল চার একই আলিফ শব্দে টানতে হবে। দুইবার আর কি, হ্যাঁ হ্যাঁ, আর হামজা হইলে। হামজাটা নিজস্ব আকৃতিতে আসবে আপু, এক কথায় মুত্তাসিলে হামজা হামজার মতোই থাকি, আর মুনফাসিলে হামজা আলিফের মতো থাকে, তাই না? তাহলে আমরা সহজে মনে রাখি যে মাদের হরফের পরে যদি আমরা হামজা নিজস্ব আকৃতিতে দেখি, তাহলে ওটা মুত্তাসিল, চার আলিফ টান দিব। আর মাদের হরফের পরে যদি আমরা হামজা আলিফের শুরুতে দেখি, তাহলে ওটা মুনফাসিল, তিন আলিফ টান দেব। ক্লিয়ার আপু? আচ্ছা, তাহলে আমরা হুম। বলছিলাম যে তিন আলিফ, এক আলিফ এবং তিন আলিফ মাদ শিখছিলাম গতদিন তাই না? আজকে আমরা চার আলিফ মাদ শিখবো। তো দেখেন চার আলিফ মাদের একটা, মোট পাঁচ প্রকার চার আলিফ মাদ, হ্যাঁ? তো পাঁচ প্রকারের থেকে একটা প্রকার কিন্তু আমরা এখন প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। তাহলে আর বাদ আছে মুত্তাসিল। আমাদের চারটা প্রকার। এই চারটা প্রকার একে একে আমরা এখন দেখব। তো এটা হচ্ছে আমি একটু আলোচনা করি, তারপরে দেখেন আপনারা ধরতে পারবেন হয়তোবা, যেহেতু এগুলো একটু মানে কঠিন লাগতেছে, আপনারা ধরতে পারতেছেন না হঠাৎ করে, এই জন্য প্রশ্ন না করি প্রথমেই। প্রথম প্রকারটা এখানে কি আছে দেখেন, মাদ্দে লাজিম
হরফি মুখাফফাফ, তাই না? মুখাফফাফ। হরফে মুখাফফাফ। এখন দেখেন, এটা মুখাফফাফ। সহজ ভাবে মনে রাখি, আমরা বেশি বেশি কঠিন করব না। হরফের উপর মোটা চিহ্ন, কারণ এটা যদি আসে তাহলে অবশ্যই হরফের উপরে একটা মোটা চিহ্ন থাকবেই। হরফের উপর মোটা চিহ্ন এবং বামে তাসদিদ না থাকলে, মনে করেন কোনো হরফের উপর মোটা চিহ্ন আসছে কিন্তু তার পরের হরফে তাসদিদ নাই, তাহলে 4 আলিফ লম্বা করে পড়তে হবে, একে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। অথবা মুখাফফাফ বলে। অথবা আরেকটা বিষয় এখানে হচ্ছে ক্লিয়ার করি। মনে করেন হরফের উপর মোটা চিহ্ন, তারপরের হরফে তাসদিদ নাই, তাহলে কি হবে? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হবে। কারণ মুখাফফাফ শব্দের অর্থ আমরা পড়ছিলাম কি? জজম। মুখাফফাফ মানে হচ্ছে জজম। আপু মোটা চিহ্ন তো আসলে এটা না, মানে এটা তো আমাদের দেশে বোঝানোর জন্য এইটা হয়েছে না আপু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একেবারে সহজ সংখ্যা, মানে কঠিনটা আপনাদের শেখাইছিলাম আমি পুরাপুরি, হ্যাঁ। তো শেখানোর পরে হ্যাঁ, আপনাদের হ্যাঁ। কঠিন লাগতেছিল, তাই একেবারে সহজ একটা হুম, বেসিক হুম। শেখাইছিলাম শেষে, সেইটা এখন বলতেছি। কারণ কঠিনটা সেই হুম, সময় আপনারা ধরতে পারেননি আর কি। তো যাই হোক, হ্যাঁ। এখন হচ্ছে মাদ্দে হরফের লাজিম। উপরে মোটা চিহ্ন, তারপরে যদি পরের হরফে যদি তাসদিদ থাকে, তাহলে সেটা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কারণ মুসাক্কাল মানে আমরা জানি হচ্ছে কি, মুসাক্কাল মানে তাসদিদ, আর মুখাফফাফ মানে হচ্ছে যজম। আর হরফের উপরে মোটা চিহ্ন, পরের হরফে যদি কিছুই না থাকে, কিছুই না থাকার মানে হচ্ছে যজম, তাহলে ওটা মুখাফফাফ। এখন আরেকটা কথা হচ্ছে, মুখাফফাফের আরেকটা কথা আমরা মনে রাখবো, যে হরফের উপরে মোটা চিহ্ন তারপরে মনে করেন আর কোনো হরফই আসে নাই, তাহলেও সেটা মুখাফফাফ হবে। হরফের উপরে মোটা চিহ্ন তারপরে যদি কোনো হরফই না আসে, তাহলেও সেটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আবার হরফের উপরে মোটা চিহ্ন তার পরের হরফে যদি তাসদিদ না থাকে, কিছুই না থাকে, তাহলেও সেটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। যেমন দেখেন, এখানে একটা উদাহরণ খেয়াল করেন, আপু মোটা চিহ্ন বাদ দিয়েটা ইয়াসিন। ওইটা বলেন না, ওই যে মোটা চিহ্ন দেখলে তো চিনতে পারি। আচ্ছা ঠিক আছে, মোটা চিহ্ন বাদ দিয়ে একটু শিখতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, হুম, সেটা হুম। শিখাচ্ছি তাহলে। একটা সিলাইটা বের করে নেই, না হলে আপনাদের বুঝতে কষ্ট হবে, মুখে বললে ধরতে পারবেন না। একটা হলো মাদ্দে লাজিম হারফি মুকাফফাফ, আর মাদ্দে লাজিম হারফি উম মুসাক্কাল। এই মাত্র বললাম। আমি আমি মুসাক্কাল। আবার বলতেছি, সমস্যা নেই। আপনারা যেভাবে শিখতে চাচ্ছেন সেটা মুসাক্কাল। আস্তে আস্তে করতেছি, আর শেখার। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, এটা একটু দীর্ঘ হবে হয়তো, এর এটা এর হলো উপর হারফি আলোচনাটা। এটা হলো যাই হোক, হারফি মুসাক্কাল, শিখতে আর চেয়েছেন একটা হলো যখন গিয়ে বলি। কালমি মুসাক্কাল, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খেয়াল আপু করেন তোরা, মাদ্দে আপু মুত্তাসিল কিন্তু আমরা একটা শিখছি, হলো এটা তাহলে হারফি স্কিপ হারফি করি। মুসাক্কাল, আর একটা কালমি। হ্যাঁ হ্যাঁ, হারফি আছে কালমি ঠিক আছে, আছে। দুটাই আছে। আচ্ছা দেখেন, আমরা কালমিটা একটু সহজ অবশ্য, হুম। তো আগে এই হারফের দিকে চারটা যাবো না, মুখস্থ কালমি আছে থেকে কিন্তু আলোচনা ওই করে নিই। সংজ্ঞা মুখস্থ কালমি নেই। তো একটু সহজ আছে। আচ্ছা দেখেন, মাদ্দ লাজিম কালমি আচ্ছা, মোসাক্কাল, হারফিটা একটু পরে আসি, কালমিটা সহজ আছে, এটাকে একটু দেখে যাই। মাদ্দ লাজিম কালমি ঠিক মোসাক্কাল, আছে। মাদ্দ লাজিম মানে কি? অবশ্যই মাদ হবে। কালমি মানে কি? একটা কালিমার মধ্যে, একটা শব্দের মধ্যে। আর মুসাক্কাল মানে হচ্ছে তাসদীদ, অর্থাৎ মাদ্দ লাজিম কালমি মুসাক্কালের একসঙ্গে যদি আমরা অর্থ করি, তাহলে একটা শব্দের মধ্যে অবশ্যই টানিয়া করিতে হইবে, বিষয়টা হচ্ছে এরকম। আর মোসাক্কাল মানে তাসদীদ থাকবে সেখানে একটা, হ্যাঁ। এখন দেখেন, মাদের হুম, হুম। হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে, তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, ইহাকে 4 আলিফ টেনে পড়তে হয়। তার মানে আপনারা এই হুম, সংজ্ঞাটা পড়ে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মাদের হরফটা অবশ্যই আসতে জি। হবে। এখন মাদের হরফটা আসার পরে কি হবে? একই শব্দে তারপরের হরফে তাসদীদ ওই যে আসে। তাসদিদ তাসদিদ হ্যাঁ আসতে হ্যাঁ, হবে। একই শব্দে, কিন্তু শব্দ কিন্তু ভিন্ন, ভিন্ন হ্যাঁ। হবে না। মাদের হরফের পরে পরের হরফে যদি আপনি তাসদীদ দেখেন একটা শব্দের মধ্যে, তাহলে সেটা কি হবে? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর মুখাফফাফটা ঠিক এর বিপরীত। মাদের হরফের পরে একই শব্দের মধ্যে আপনি যদি যজম দেখেন, তাহলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আচ্ছা, যেরকম আচ্ছা। দেখেন, এখানে একটা উদাহরণ দেখলে, হুম। ওয়ালাদ-দাল্লিন, এই যে 4 আলিফ টানলাম, এটা কি মাদ বলেন তো? এটা হলো গিয়া ই মাদ্দে লাজমে কালমি মুসাক্কাল। না, সেটা তো মুসাক্কাল। আহ, এই যে বলেন। দদের উপর তাসদিদ আছে, আর এর হ্যাঁ, আগের এখানে হরফের জবর আছে, হলো হ্যাঁ, যে এটা একটা টাইপিং মাদ্দের মিস্টেক, হরফ। বুঝছেন? এই যে এখন আপনি বুঝবেন।
এই যে দেখেন ওয়ালা দ, চার আলিফ টান দিলাম না, কেন দিলাম দেখেন, জবরের হুম। পরে কি আসছে আপু? খালি আলিফ। তাহলে জবরের খালি পরে আলিফ। খালি আলিফ হলে হয় মাদের হরফ। এখন মাদের হরফের পরের মাদের হরফে হরফ। কি আছে? তাসদিদ আছে। আর এটা কি একটা শব্দের ভিতরে, কিন্তু হরফের মধ্যে হলে হরফি হয়। আর কালিমা, কালিমা মানে হচ্ছে শব্দ, শব্দের মধ্যে হলে কালিমা হয়। ক্লিয়ার? তাহলে যেহেতু ওয়ালাদ্দল্লিন এটা হচ্ছে একটা শব্দ, সুতরাং এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে। আর মুসাক্কালটা কেন হবে? কারণ জবরের পরে কি আসছে? খালি আলিফ আসছে, মাদের হরফ, মাদের হরফের পরে একই শব্দে তাসদিদ। আচ্ছা আপুরা, এটা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আগাবো। আপু আমি একটু বলি। হ্যাঁ বলেন। ওয়ালা দলিন, এই যে ওয়ালা দলিন, এই লামের উপরে জবর আছে। হুম। না, লামের লামের উপরে জবরটাকে জবর ধরা নাই, হবে না। ভুল হচ্ছে আপু, লামের উপরে ওয়ালা, জবর নাই। ও ইয়ে লামের উপরে তো আপনি জবর দেন নাই আর কি, ওই যে না, লামের উপরে জবর উম, হবে না তো, জের হবে লামে। তা এই লামের উপর একটা আলিফ না, এ খালি আলিফ না। লাম লামের লামের উপরে জবর ওটা ধরে তো আপনার কোনো হিসেব নাই, এখানে মাদের হরফ খুঁজে বের না, করতে হবে। বলছি যে, এই যে লামের উপরে জবর আছে, তারপরে দোয়াদের উপরে তাসদিদ। হ্যাঁ, এই এই দুইটা তাসদিদ থাকতে হবে, নাকি না, এখানে তাসদিদ, এই তাসদিদ আপনি তাসদিদটা কেন কোনো দরকার ধরতেছেন নেই? আপু? এ তাসদিদ তো এমনি আসছে, আপনি শুধুমাত্র মাদের আচ্ছা হরফের আচ্ছা, পরে এইটাই কি আছে বুঝতে সেটা পেরেছি। দেখবেন। এই তাসদিদের সাথে এই মাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক দ্বিতীয় নাই না? তাসদিদের সাথে সম্পর্ক, ঠিক আছে? এটা এমনি আসছে। এমনি আসছে বলতে আচ্ছা আচ্ছা আমাদের ব্যাকরণের নিয়মে তাসদিদ যেভাবে পড়তে হয়, দুইবার উচ্চারণ করতে হয়, সেই অনুযায়ী এখানে দোয়াতকে দুইবার পড়বো জাস্ট। কিন্তু আচ্ছা। আমাদের মূল সংযোগ হচ্ছে এই তাসদিদের সঙ্গে, অর্থাৎ মাদের মাঝখানটা হরফের ওইটা, পরে হ্যাঁ। তাসদিদের সঙ্গে সংযোগ। ঠিক আছে? ঠিক আছে, এইবার ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জবরের পরে মাদের খালি হরফের আলিফ, পরের মাদের হরফে হরফ, তাসদিদ থাকলে তাকে মাদ্দে লাজিম মধ্যে কালমি লাজে। মুফাসসাল বলে। আচ্ছা, তাহলে এবার মুখাফফাটা ঠিক তার বিপরীত, এটা বুঝতে দেরি হবে আর না ইনশাআল্লাহ। মাদের হরফের পরের হরফে জজম থাকিলে মাদ্দে লাজিম কালমি লাজিম কালমি মুসাক্কাল। মুখাফফাফ। হ্যাঁ, ও এই যে মুখাফফাফ, এটা মুসাক্কাল আর মুখাফফাফ। দেখেন মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে, এখানে কিন্তু কালমি, কালমি, কালমি কথাটা মনে রাখেন, কালমি মানে একটা শব্দ, হুম শব্দ। হুম। আল, আনা, এটা কিন্তু একটা শব্দ। এই যে আল, আমি এখানে চার আলিফ টান দিলাম, কেন দিলাম? কারণ হচ্ছে এখানে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ হয়েছে, কেন আছে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হামজার উপরে কি আছে? খাড়া জবর আছে। আর খাড়া জবরও কি আমরা জানি এটা হচ্ছে একটা মাদের হরকত, অর্থাৎ মাদে তাবাই। হরফ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলোকে মাদে তাবাই বলা হয়, আমরা শিখছি না? তাহলে খাড়া জি জবর আপু। আসলেও জি কিন্তু মাদ হয়। তাহলে তারপরে হচ্ছে কি আছে? তারপরে হরফে জজম আছে, তো তার জজম এই মানে যে কি? মুখাফফাফ। জজম মানে মুখাফফাফ, আর এটা একটা শব্দের মধ্যে হয়েছে, এজন্য কালমি। তাহলে এটা বুঝছি কিনা শ্রেয়া আপু, বুঝতে পারছেন? জি জি আপু, বুঝতে পারছি। জান্নাত আপু? মাদের উপরে পরে ওই যে জজম আসছে, লামের উপরে জজম আসছে, একই শব্দে জজম আসছে, তখন তাকে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ মুখাফফাফ। বলে। আর একই শব্দের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ আসলে কি বলে আপুরা? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে মানে আমরা আগাই তাসদিদ যাই। আসলে মুসাক্কাল, আর হামজা আসলে জজম মুকাফফাফ। আসলে মুখাফফাফ। আচ্ছা, এখন দেখেন হরফি, হ্যাঁ। এটা হরফি বিষয়টা clear ভালোভাবে মাথায় নিতে গেলে, তো যে যদিও আপনার ফার্স্ট টাইম একই যখন আপনাদের, একটা শব্দ কালমি বলে, কালমি কিন্তু এর আগে বুঝি নাই, বুঝছেন আপু? জি জি, হরফি মানে হরফে মাদ হবে, আর কালমি মানে একটা শব্দের মধ্যে মাদ হবে, এই হচ্ছে পার্থক্য, হ্যাঁ, হরফি আর কালমির মধ্যে। আচ্ছা দেখেন, তাহলে আমরা কালমি দুইটা শিখছি, তাহলে আমরা বলছিলাম যে চার আলিফ মাদ পাঁচ প্রকার, তাহলে ইতিমধ্যে আমরা কয় প্রকার প্র্যাকটিস করছি বলেন তো আপনারা? ইতিমধ্যে কয়টা শিখছি আমরা? 4টা। না না না, ইতিমধ্যে আমরা মানে এখন ক্লাস শুরু হওয়ার পরে কয়টা 4টা। শিখছি? 3টা শিখছি না আপু? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে ও লাজিম এখন শিখলাম কালমি কটা? মুসাক্কাল, মাদ্দে মাদ জি লাজিম এটা কালমি মুখাফফাফ। তাহলে কয়টা শিখছি বলেন? মুকাফফাফ। 3টা শিখছি। তাহলে আমাদের আর বাদ আছে কয়টা? মুকাফফা। দুইটা, দুইটা হরফি, দুইটা বাদ আছে, হ্যাঁ। দুইটা। দুইটা। আচ্ছা দেখেন, দুইটা। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ আমি একটু আগে যেভাবে বোঝাচ্ছিলাম ওইটা হচ্ছে সহজ নিয়ম ছিল, কিন্তু জান্নাত আপু বললো একটু ভেতরের থেকে শিখবে। তো ভেতর থেকে শিখতে গেলে প্রথমত আমাদের যেটা মনে রাখতে হবে,
এই হরফি মুকাফফাফে যাওয়ার আগে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। সে মনে রাখার মতো কিছু বিষয় দেখেন, পবিত্র কোরআনে হরফে মুকাত্তাওয়াতের মোট 14টি হরফ রয়েছে। কয়টি হরফ রয়েছে? 14টি। এই 14টি হরফে মুকাত্তাওয়াতের হরফ আমাদের মুখস্থ করতে হবে। ক, আইন, আলিফ, লাম, হা, নুন, সোয়াদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, র, সিন। এই 14টা হরফকে কি বলা হয়? হরফে মুকাত্তাওয়াতের হরফ। আর এই হরফে মুকাত্তাওয়াতের 14টি হরফকে যদি আমরা একসঙ্গে মনে রাখতে চাই তাহলে আমাদের কিভাবে পড়তে হবে? নাসসু হাকিমিন কদ আল্লাহু সিরর। নাসসু হাকিমিন কদ আল্লাহু সিরর। অর্থাৎ এই যে বাক্যটা, এটা কিন্তু কোনো ব্যাকরণের নিয়ম না, জাস্ট এই যে 14টি হরফ, এই 14টি হরফকে একত্রে মনে রাখার কৌশল। হ্যাঁ, এটা কোনো অর্থবহ কোনো বাক্য না, জাস্ট এই 14টি হরফ আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন তার জন্য এই বাক্যটা দিয়েছে একসঙ্গে, নাসসু হাকিমিন কত আল্লাহু সিররা। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতে পারে, আপু হরফে মুকাত্তারটা আবার কি? যদিও এর আগে বলছি, মনে নাও থাকতে পারে। তো হরফে মুকাত্তাওয়াত হচ্ছে কোরআনের কিছু বিচ্ছিন্ন হরফ। সেগুলো কি? যেরকম আমরা সূরা ইয়াসিন পড়ার সময় কি বলি আপু? ইয়াসিন। তারপরে আলি আলিফ ইয়াসিন। লাম মিম। আচ্ছা, পৃথিবীর কারো কাছে যদি আপনি শুনেন যে আলিফ লাম মিম অথবা ইয়াসিন, এগুলোর অর্থ কি? কেউ কি বলতে পারবে? পারবে না। কারণ এই হরফে মুকাত্তাওয়াতের হরফ একমাত্র আল্লাহ ছাড়া এর অর্থ আর কেউ জানেন না। আমাদের মানুষদের পক্ষে এর অর্থ বোধগম্য হওয়া কঠিন, আমরা কখনোই পারবো না এটা। কারণ এটা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে, আমাদেরকে জানানোর সুযোগ দেননি, তাই আমরা জানতে পারিনি। অর্থাৎ তাহলে হরফে মুকাত্তাত মানে আমরা জানলাম কোরআনের কিছু বিচ্ছিন্ন হরফ। এগুলোকে হরফে মুতাশাবিয়া বলা হয়, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আয়াত হচ্ছে দুই ধরনের আপু, বুঝছেন? একটা হচ্ছে জি আয়াতে আপু। মুহকাম, আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিয়া। আয়াতে মুহকাম অর্থাৎ যে অর্থগুলো আমরা মানুষরা জানতে পারি সেগুলোকে আয়াতে মুহকাম বলা হয়, অর্থাৎ যার অর্থ আমাদের মানুষদের পক্ষে জানা যায়, আমরা চেষ্টা করলে জানতে পারি, সেগুলো সম্ভব। হচ্ছে মুহকাম। আর মুতাশাবিয়া হচ্ছে এই যে হরফে মুকাত্তাওয়াত, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমরা শুধু নিয়ম শিখতে পারবো, পড়ার নিয়ম, কিন্তু এর অর্থ জীবনে কখনো বলতে পারবো না, কারো সাধ্য নাই। এটাই হচ্ছে হরফে মুকাত্তাওয়াত বা হরফে মুতাশাবিয়া। আচ্ছা দেখেন, এখন আমাদের হরফে মুকাত্তাওয়াতের ওই 14টি হরফ কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের, এর মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। মাদ্দে লাজিম, হ্যাঁ, মানে 4 আলিফ মাদ দিয়ে পড়বো এইগুলোকে। এই যে হরফগুলো দেখতেছেন এখানে, মাদ্দে লাজিম মানেই তো 4 আলিফ মাদ, তাই না? তাহলে এই কয়টা হরফকে আমরা জি। 4 আলিফ মাদ দিয়ে পড়বো, এক কথায় সহজ ভাবে। তো 8টি হরফ কি কি এখানে দেখেন? নুন, কফ, সোয়াদ, আইন, সিন, লাম, কাফ, মিম। তো এগুলো মনে রাখার সুবিধা একসঙ্গে আমরা বলতে পারি নাকসা আসালুকুম। নাকসা আসালুকুম। এটা কোনো অর্থবহ বাক্য নয়, এটা হচ্ছে জাস্ট আমাদের এই হরফগুলো যাতে আসসালামু আমরা সহজে মনে রাখতে পারি তার জন্য এটা বলবো নাকসা আসালুকুম। আর আজকে ক্লাসে আমি একটু দ্রুত কথা বলছি এজন্য যে, যেহেতু আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, আমার মানে ইচ্ছা আছে আমি যতটুকু পারি একটু প্র্যাকটিস করিয়ে দেবো আপনাদের, এই জন্য। তবে যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই বলবেন, আর একটু ধীরে বলার চেষ্টা করব। তাহলে নাকসা আসালুকুম। এখন আপু হরফে মুকাত্তাওয়াতের যে 14টি হরফ, সেখানে আমরা কি কি শিখছিলাম? নাসসু হাকিমিন কদ আল্লাহু সিরর। আর মাদ্দে লাজিমের 8টি হরফ একসাথে মনে রাখতে আমরা কি শিখলাম? নাকসা আসালুকুম। এখন মাদ্দে নাকসা লাজিম হরফি আসসালামু। মুকাফফাফ, এটা যদি আপনি গভীরে যে, বা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, এই দুইটা জিনিসকে যদি আপনি গভীরে যে বুঝতে চান, একেবারে ডিপলি যদি বুঝতে চান, তাহলে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হরফে মুকাত্তাওয়াতের 14টি হরফ একদম ঠোঁটের আগায় রাখতে হবে, ঠুটস্থ যাকে বলে। আর মাদ্দে লাজিমের এই 8টি হরফ একদম ঠোঁটের আগায় রাখতে হবে। যদি আপনি ওই হরফে মুকাত্তাওয়াতের 14টি হরফ এবং মাদ্দে লাজিমের 8টি হরফ একেবারে মুখস্থ করে কণ্ঠস্থ করে ফেলতে পারেন, তাহলে আশা করা যায় আপনি এই দুইটা মাদ অনেক গভীরে বুঝতে পারবেন। কিন্তু এই হরফগুলো যদি আপনার স্মৃতিতে না থাকে তাহলে এটা বোঝাটা একটু কঠিন। এজন্য এখন একটু কঠিন লাগতে পারে, সমস্যা নেই। এই হরফগুলো আপনারা মুখস্থ করে নিলে এবং আমার ক্লাস রেকর্ড দেখলে ইনশাল্লাহ ধরতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমরা পড়ি
মাদ্দে লাজিম হরফি মুকাফফাফে এইবার আমরা আসতেছি এতক্ষণ পরে। এর আগে কিন্তু মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ সম্পর্কে বেসিক জিনিসগুলো বা হরফি মুসাক্কাল সম্পর্কে বেসিক জিনিসগুলো জানলাম। এখন আমরা সংজ্ঞায় আসতেছি এইবার এতক্ষণ পরে। হ্যাঁ, দেখেন, এই 8 হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে কিংবা এই 8 হরফের পর কোনো হরফ না আসে, তাহলে এটাকে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলা হয়। যেমন কফ, ইয়াসিন, আইন, সিন, কফ। আচ্ছা আপুরা, একটু মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে এটা। 8 হরফ বলতে এখানে মাদ্দে লাজিমে যে 8টা হরফ এখন আমরা মুখস্থ করলাম, কি কি বলেন তো? নাকাসা, আসালুকুম, এটা হচ্ছে কি? আসালুকাল। আচ্ছা, নাকাসা, আসালুকুম, তাই না? এটা হচ্ছে, এই 8টি হচ্ছে জি। মাদ্দে লাজিমের হরফ। তাহলে আচ্ছা, আমাদের কি আচ্ছা, বলতেছে? আচ্ছা, যে আচ্ছা। মাদ্দে লাজিমের এই 8টি হরফ, মানে এই 8টি হরফ কিন্তু মাথায় থাকতে হবে, না হলে কিন্তু এটা ধরা যাবে না। নাকাসা, আসালুকুম, যখন পরবর্তী হরফের সাথে আসালুকুম, ইদগাম না না হবে। কোথা, আচ্ছা, ইদগাম আসালুকুম, শব্দের অর্থ না মিলিয়ে পড়া কোথা, না আপু? আসালুকুম। আর ইদগাম আসলে সবসময় একটা তাসদিদ আসে, তাই না? আমরা জানি ইদগাম জি মানে আপু, কি? ইদগাম মানে হচ্ছে তাসদিদ। মিলিয়ে পড়া, মিলে হ্যাঁ, মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। তাহলে এক কথায় আমরা বুঝতে পারছি ইদগাম না হওয়া মানে কি? মুখাফফাফ মানেই তো যজম। ইদগাম না হলে সেখানে কি হবে? যজম হবে, তাই কিনা আফুরা? তাহলে এক কথায় বুঝতে পারলাম যে এই 8 হরফের পরে যদি তাসদিদ না আসে, সব কথার এক কথা কি, এই নাকসা আসালুকুম, এই 8 হরফের পরে যদি তাসদিদ না আসে কিংবা এই 8টি হরফের পরে যদি কোনো হরফ না আসে, মনে করেন কোনো হরফই আসবে না, একা একা আসবে, হ্যাঁ, তাহলে এটাকে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলা হয়। ইহাকে কি করতে হয়? চার আলিফ টানিয়া পড়তে হয়। এখন আমরা উদাহরণে আসি আপুরা, উদাহরণে আসলে বিষয়টা আরো সহজ হবে। এখন দেখেন, কফ, আমি কয় আলিফ টান দিয়েছি আপুরা? 4 আলিফ। কেন দিয়েছি? তাহলে তাহলে কারণ এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কেন এটা হরফি মুখাফফাফ হয়েছে? কারণ হচ্ছে আমরা একটু আগে শিখছি মাদ্দে লাজিমের হরফ হচ্ছে 8টি। নাকসা, নাকসা, নুন কফ সদ, তাই না? তাহলে কফ আছে না ওর জি, মতো, কফ। হ্যাঁ, তাহলে মাদ্দে জি। লাজিমের হরফ হচ্ছে কফ। এখন মনে করেন এর আগে কোনো মোটচিহ্ন দিল না আমাদের, তারপরেও কিন্তু আমাদের মাথায় আছে যে আপু বলছিল যে এটা মাদ্দে লাজিমের 8টি হরফের একটি, তাহলে নিশ্চয়ই এটা কি? 4 আলিফ টান দিতে হবে। 4 আলিফ টান দিতে হবে সে তো বুঝলাম, কিন্তু এটা মুখাফফাফ, এটা আমি কিভাবে বুঝবো? হরফি মুখাফফাফ নাকি হরফি মুসাক্কাল, এটা আমি কিভাবে বুঝবো? এরকম প্রশ্ন আসতে পারেন না? তখন আপনি ভাববেন যে ওই যে আফু বলছিল মাদ্দে লাজিমের 8 হরফের পরে যদি কোনো হরফ না আসে, তাহলে সেটা কি হয়? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হয়। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যেহেতু এটা একটা মাদ্দে লাজিমের হরফ আর এর পরে আর কোনো হরফ আসে নাই, সুতরাং এটা কি? মুকাফফাফ। আচ্ছা, পরের উদাহরণটা আমরা খেয়াল করি। ইয়াসিন। আচ্ছা, ইয়া তো স্বভাবগত কারণে একালিপ প্রাণ হয়, এটা নিয়ে আর ব্যাখ্যা করা লাগতেছে না। কারণ আমরা শুরুতে যখন 29টি হরফ শিখছিলাম তখন কোন হরফে কতটুকু টান সেটা তো শিখছিলামই। আবার ইয়াকে যদি আপনি বানান করে লেখেন, তাহলে ইয়া আলিফ জবর ইয়া, বিষয়টা এরকম হয়, দেখেন এই যে হুম। জি, ইয়াটা জি যে আমি আপু। বানান করে লিখি, তাহলে ইয়া আলিফ জবর ইয়া, তাহলে জবরের পরে খালি আলিফ থাকার কারণে এখানে কিন্তু এমনিতেই 1 আলিফ টান হবে। আর কোরআনে যখন আপনারা পড়বেন তখন এই যে ইয়ার উপরে একটা খাড়া জবর দেওয়া থাকবে, সেটা দেখেও আপনারা বুঝবেন যে এটা 1 আলিফ টান। কিন্তু আমাদের সমস্যাটা যেখানে লাগে যে সিনে আমরা কয় আলিফ টানবো, এটা অনেক সময় বুঝতে পারি না চিহ্ন না থাকলে। তো আজকের থেকে আর ভুল হবে না ইনশাল্লাহ। নাকসা আসালুকুম, আইন সিন, জি, আইন সিন লাম কফ মিম, তাই না? তাহলে সিন কিসের জি। হরফ? মাদ্দে লাজিমের হরফ। আচ্ছা, মাদ্দে লাজিমের হরফের পরে আর কোন হরফ আসে নাই, তাহলে এটা কি হবে? এই যে দেখেন, হরফের পরে আর কোনো হরফ আসেনি আচ্ছা এই 8 হরফের পরে, তাহলে এটা কি? মুখাফফাফ হবে, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। প্রত্যেকটা একই রকমই আপু, আমি আর না বললাম। আইন সিন, আইন যদি বলি, আইন, আইনের পরের হরফে দেখেন তাসদিদ আসে নাই, তার মানে কি? যজম আছে। তাসদিদ আসে নাই, কিছু আসে নাই, তাহলে এটা মুখাফফাফ। সিনও মাদ্দে লাজিমের হরফ, মাদ্দে লাজিমের হরফের পরের হরফে কিছু আসে নাই, তাহলে এটাও মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। কফ হচ্ছে মাদ্দে লাজিমের হরফ, মাদ্দে লাজিমের হরফের পরে আর কোনো হরফ আসে নাই, সুতরাং এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কতটুকু বুঝতে পারছেন আপনারা আমাকে জানান। আপু, প্র্যাকটিস করবো না, আপনি অন্য একটা কিছু টপিকস পড়ান, এটা একটু কঠিন তো, হ্যাঁ, আপু একটু জান্নাত আপু, প্র্যাকটিস করবো। মোটামুটি কি ধরতে পারছেন কিনা?
মানে এই জি এই জি রেকর্ড ক্লাস দেখে আপনারা বুঝবেন। এখন যদি মোটামুটি ধরতে পারেন তাহলে আগাই। জি আপু, আচ্ছা। ঠিক। বুঝতে পারছি। এখন হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করা থাকলে প্র্যাকটিস করতে মনে হবে, ওই থাকে। যে হরফগুলো মুখস্থ করতে হুম, হবে, মূলত হরফগুলো জি স্মৃতিতে জি, থাকলে এটা বুঝবেন, আর হ্যাঁ স্মৃতিতে জি না আপু। থাকলে একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে মুখাফফাফ যেটা হয়েছে, মুসাক্কালটা ঠিক তার বিপরীত হবে। কারণ আমরা জানি মুখাফফাফ মানে জজম, আর মুসাক্কাল মানে কি তাসদিদ। তাহলে আমরা তাসদিদ। সংজ্ঞায় চলে যাই। আর যদি এই 8 হরফ, 8 হরফ বলতে এখানে মাদ্দে লাজিমের 8 হরফকে বোঝাচ্ছে, হ্যাঁ, নাকসা আসালুকুম, পরবর্তী হরফের সাথে ইদগাম হয়। ইদগাম হয় মানে কি মিলিয়ে পড়া যায়, অর্থাৎ তাসদিদ হয়, তখন তাকে হরফি মুসাক্কাল বলে। আর আমরা তো এমনিও জানি মুসাক্কাল মানে হচ্ছে তাসদিদ। এখন একটা উদাহরণ আমরা খেয়াল করি। আলিফ লাম মিম। এখন আপনারা খেয়াল করেন, আলিফ কিন্তু টানা যায় না, কারণ আমরা বেসিক ক্লাসের শুরুতেই শিখছিলাম আলিফ এবং হামজা এই দুইটা হরফে টান হয় না, তাই না? তাই কিন্তু আলিফ আমরা জি। দ্রুত পড়ছি। এখন লাম আর মিমে এসে চার আলিফ টানছি। চার আলিফ যে টান হবে এটা তো বুঝছি, কিন্তু কি মাদ এটা হচ্ছে নির্ণয় করতে হবে। এখন লাম, লাম কিসের হরফ আপু? বলেন, লাম কিসের হরফ? বলতে পারবেন? লাম কিসের হরফ? আসালুকাল, নাসাকা আসালুকাল হইলো ওই যে লাম আছে, হ্যাঁ, ওটা হলো। মাদ্দে লাজিমের হরফ হচ্ছে লাম, তাই না? তাহলে মাদ্দে হ্যাঁ, লাজিমের হরফের পরের হরফে যদি তাসদীদ হয়, তাহলে ওই মাদ্দে লাজিম হরফের উপরে যে টানটা দিব সেটা কিন্তু মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে এখানে মিমের উপর তাসদীদ আছে মানে মিম মুসাক্কাল, এটা যদি মনে করেন তাহলে কিন্তু চরম ভুল হবে আমাদের। এখানে কিন্তু মুসাক্কাল হচ্ছে লাম হরফটা, লাম। কারণ লাম হচ্ছে মাদ্দি লাজিমের হরফ, আর মাদ্দি লাজিমের হরফের পরে তাসদীদ আছে, তাহলে এই লাম হরফটাই মাদ্দি লাজিম হরফি মুসাক্কাল। লামকেই আমাদের মুসাক্কাল বলতে হবে, মিমকে কিন্তু মুসাক্কাল বলা যাবে না। মিমকে কি বলবো? মিমকে বলবো মুখাফফাফ। কেন বলবো? কারণ নাকসা আসালুকুম, মিম হচ্ছে মাদ্দে লাজিমের একটা হরফ। তো মাদ্দে লাজিমের একটা হরফ মিম, এবং মিম হরফের পরে আর কোনো হরফই আসে নাই। আমরা জানি মাদ্দে লাজিমের 8 হরফের পরে যদি কোনো হরফ না আসে তাহলে সেটা মুখাফফাফ হয়ে যায়। সুতরাং আলিফ লাম মিম, এখানে লাম হয়ে যাচ্ছে আমাদের মুসাক্কাল, আর মিম হয়ে যাচ্ছে মুখাফফাফ। বিষয়টা বুঝতে পারছেন কিনা আপুরা? জি আপু, হ্যাঁ। ঠিক মোটামুটি। একইভাবে ত, সিন, মিম, তিনটা হচ্ছে আমাদের মুসাক্কাল। কেন মুসাক্কাল? তিন হচ্ছে মাদ্দে লাজিমের হরফ, আর মাদ্দে লাজিমের হরফের পরে তাসদীদ হলে সেই মাদ্দে লাজিমের হরফটা কি হয়ে যায়? মুসাক্কাল হয়ে যায়। ঠিক একইভাবে মিম হচ্ছে মুখাফফাফ। কেন মুখাফফাফ? কারণ মিম হচ্ছে একটা মাদ্দে লাজিমের হরফ, তারপরে আর কোনো হরফই আসে নাই, সুতরাং এটা মুখাফফাফ। তাহলে এই ছিল আমাদের তারালিফ মদের 5টা প্রকার: মাদ্দে জি, মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ এবং মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল। জি, তাহলে এই চার আলিফ মাদের যে 5টা প্রকার শিখলাম, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি কিনা আপুরা, যেটা জড়তা ছিল? যদি জি বুঝতে আপু, পারি তাহলে বুঝতে আমরা পারি আগাবো। এখন। এখন তো বুঝতে পারি আপু, একটু পরে ভুলে যাই, এটাই একটু সমস্যা, আর এই যে সবগুলো পারি। আপনাদের সুবিধার জন্য আর কি ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো এখানে কিন্তু ঠিক আছে একটা আপু। ক্লাসে আমাদের অনেক সামারি চলে আসতেছে, হ্যাঁ। এজন্য চেষ্টা করবেন প্রয়োজনে গত দিনের ক্লাস আর আজকের ক্লাসটা একটু ডাউনলোড করে আপনাদের সংরক্ষণে রাখা যায় কিনা, এটা আজীবন কাজে লাগতে পারে। যেহেতু আমাদের সামারি ক্লাস, এখানে অনেক উপকার হবে। হঠাৎ করে একটা বিষয় ভুলে গেলে আমি কোন ক্লাসে এটা বলছিলাম এটা হয়তো খুঁজে বের করাটা অনেক কঠিন, বা খুঁজে পাওয়াটা জি কঠিন। কিন্তু সামারি ক্লাস জি দুইটা সংরক্ষণে রাখলে কি হবে, টেনে টেনে আপনি সেখানে যে একটু দেখে নিলেন। আপু, আর ওই যে বেসিক ক্লাসে যদি আবার ক্লাস করি প্রথম থেকে প্র্যাকটিস। ওই বেসিক ক্লাস বলতে ওয়ান টু ওয়ান স্কুলের কথা বলছেন? হ্যাঁ 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 আপু, হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নাই তো। ওখানে তো আমরা তো আপনাদের সুযোগ ভর্তিই থাকবে। আছি। হ্যাঁ, জি হ্যাঁ, আপু, ওটা আর আমরা তো নতুন করে ভর্তি হওয়া লাগবে না। ওটা তো ফ্রি ঠিক আছে। মতোই বলা যায় আর কি। তো জি। ভর্তি ফি মনে হয় 100 করে নেয়, তো যেহেতু আপনারা ভর্তি হুম, আছেন আর নতুন করে ভর্তি হওয়া লাগতেছে না, ওখানে আপনারা যখন খুশি ক্লাস করতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে আপু, ওটাই করবো রাত্রে রাত্রে, আর দিনে আপনার হ্যাঁ, হ্যাঁ, কোরআন যেহেতু আমি হচ্ছে প্র্যাকটিস আপনাদের করবো। ছুটি দিচ্ছি, তো ওটা করলে হ্যাঁ, আপনাদের উপকার হবে, করিয়েন, সমস্যা নাই। জি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন একটু নুন সাকিন ও তানবিনের কায়দার দিকে একটু যাই, কেমন? কতটা প্র্যাকটিস জি আছে আপু। একটু দেখে আসি। হুম, আচ্ছা, মাদ, তাহলে কিন্তু মাদ আমাদের সবটা প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে আপুরা?
এক জি আলিফ আপু। বলেন, তিন আলিফ বলেন, চার আলিফ বলেন, সবটাই হচ্ছে প্র্যাকটিস হয়ে গেছে। পাঞ্জাবি ব্যাগে আছে, আগের থেকে নেওয়া। আচ্ছা, এবার আপু বলেন নুন সাকিন ও তানবিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। হ্যাঁ, দুই যাব দুই যে দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, আচ্ছা, নুন সাকিনের ইকলাব কাকে বলে বলতে পারবেন আপু? ইকলাব, হুম। নুন সাকিনের ইকলাব হলো আহ, ইকলাব ইকলাব বা আপু, ইকলাবের হরফ বা। হুম। ইকলাব অর্থ মিল করা, না না ইকলাব না, অর্থ ভুল হচ্ছে স্পষ্ট একটু। করিয়া পড়া। না 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 ওটা আপু। না আপু, অর্থ পরিবর্তন করিয়া পড়াবো না আপু। হ্যাঁ হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে বা অর্থ নুন আসলে সাকিন ও তানবিনকে তানবিনকে মিম মিম দ্বারা দ্বারা পরিবর্তন পরিবর্তন করে পড়তে হয়। করিতে হবে। আচ্ছা। আচ্ছা, জান্নাত আপু বলেন নুন সাকিন ও তানবিন কত প্রকার আপু? 4 প্রকার। হ্যাঁ, চার প্রকার, কি কি? হ্যাঁ, ইকলাব, ঈদগম, আহ, আহ, ইজহার, ইকফা। হ্যাঁ, এটা হচ্ছে অনেক ইকলাবের হরফ সহজ কয়েকটি? কায়দা, আপনাদের বা। হয়তো এখন মনে আছে মোটামুটি, তারপরে আমরা এক নজরে একটু দেখে যাই, হ্যাঁ। তাহলে ইকলাব হুম। আমরা কি শিখলাম? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন ও বা। তানবিনের বলে বামে। নুন বা সাকিন ও তানবিনের বামে যদি ইকলাবের হরফ আসে ইকলাবের তাহলে মিম দ্বারা বা আসে, পরিবর্তন করে গুণনার ছাড়ে পড়তে হয়, তাই না? যেমন একটা জি। উদাহরণ যদি আমরা দেখি, বীজ, বীজ, হুম। তাম্বুতু, মিম বুতুনি, সবটাই কিন্তু ইকরাব কায়দা হয়েছে। কেন হয়েছে আপু? জি। কারণ প্রথম উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে খেয়াল করেন এখানে নুন সাকিন আছে। কি আছে? নুন নুন সাকিন আছে। সাকিন। তো আমি একটা কথা আপনাদের বারবারই বলে থাকি যে নুন সাকিন বা তানবিন অথবা মিম সাকিন যদি আসে তাহলে তার পরের হরফ কি আছে অবশ্যই তাকাবেন। কারণ এখানে নিশ্চয় একটা কায়দা আসবে। নুন সাকিন, মিম সাকিন এবং তানবিন যাই আসুক না কেন আর পরের হরফ যাই হোক না কেন, এখানে অবশ্যই অবশ্যই একটা কায়দা হবে, এ কথাটা বলে থাকি না আমি? আচ্ছা দেখেন, জি আপু। এই নুন সাকিনের পরে বা আসছে। বা কিসের হরফ? এই যে ইকলাবের হরফ বা। ইকলাবের। তাহলে আমরা জানি বা আসলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেরকম ফামবিজ, হুম। এটা কিন্তু মূলত ছিল ফান, তাই না? জি ফানবিজ আপু। ছিল, তা ফানবিজ না বলে এখন বলছি ফামবিজ। তামবিজ, তাম, আচ্ছা, ফা নুন জবর ফান আর ফা মিম জবর ফাম, তাই না? তাহলে এখানে কিন্তু নুন সাকিনটা পরিবর্তন হচ্ছে। ফান না বলে নুন সাকিনকে পরিবর্তন করে ফাম বলছি। আচ্ছা, তানবিনের একটা উদাহরণ দেখি, কারণ সব রকম তো আমাদের আসবে, তাই না? খবিরম বাসিরন, এখানে দেখেন মূলত আফুরা খবিরম কিন্তু ছিল না প্রথমে। প্রথমে কি ছিল? খবিরন। এখন র দুই জবর রন, এই র দুই জবর এটা হচ্ছে ব্যাকরণবিদরা এখন দিয়েছে র দুই জবর রন, কিন্তু এটা মূলত কি ছিল জানেন? র নুন জবর রন ছিল। র নুন জবর রন। র দুই জবর রন আর র নুন জবর রন, এর মধ্যে কি উচ্চারণের কোনো পার্থক্য আছে বলে মনে হয় আপনার? কোনো কিন্তু পার্থক্য নাই। এই যে র নুন জবর রন, আবার র আলিফ দুই তাম। জবর রন। তো খবিরন ছিল মূলত, কিন্তু এখন আর খবিরন না বলে আমরা খবিরম বলতেছি। তাহলে এই যে ভেতরের যে নুনটা, এই নুনটাকেই কিন্তু আমরা এখানে পরিবর্তন করছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা শিখছি যে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে প্রত্যেকটা তানবিনের ভিতরেই কিন্তু একটা নুন লুকায়িত থাকে। তাহলে এখানে খবি রন না পড়ে রনের জায়গায় আমরা কি পড়তেছি? রম। পরিবর্তনটা রম। কিন্তু তানবিনের মধ্যে হচ্ছে। ঠিক একইভাবে এই যে ফান না পড়ে এখানে পড়তেছি ফাম, তাহলে পরিবর্তনটা হুম। কিন্তু জি। নুন হুম। সাকিনেই হচ্ছে। তাহলে জি আপু। পরিবর্তনটা কোথায় হচ্ছে ধরতে পারছি আমরা? হ্যাঁ, নুন সাকিনে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনে পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, জান্নাত আপু বিষয়টা কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইকলাবের পরে হচ্ছে আমরা এখন কি শিখবো? ইকলাবের পরে শিখবো হচ্ছে ঈদগাম। আচ্ছা, ঈদগামের হরফ কয়টি বলেন তো জান্নাত আপু? ঈদগামের হরফ, ঈদগামের হরফ